আমরা আমাদের স্বাধীনতা ডিসাইড করেছি ইন দ্য ব্যাটল ফিল্ড, নট ইন দ্য নেগোসিয়েটিং টেবল। সুতরাং বাংলাদেশের মানুষ যতই প্রপাগান্ডা চালানো হোক আমাদের বিরুদ্ধে, যতই প্রভোকেটিভ রিপোর্ট আমাদের বিরুদ্ধে তৈরি করা হোক, কিচ্ছু লাভ হবে না। আমি ভারতবর্ষের সাংবাদিক যারা আছেন এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত, এবং ভারতের সরকারকেও বলবো যে এই বিষয়টার দিকে নজর দিতে। তা না হলে আমরাও কিন্তু ভারতের বিভিন্ন জায়গায় যে গোলমাল হচ্ছে, বিভিন্ন জায়গায় যেমন কাশ্মীরে হয়, যেমন আপনার সেভেন সিস্টার্সে হয়, এগুলো নিয়ে আমরাও কিন্তু উই উইল স্টার্ট টক শো। গত 6 থেকে 7 মাস যাবত আমি ভারতীয় প্রচার মাধ্যমের, আমি সবগুলো বলবো না, অনেকগুলো প্রচার মাধ্যম হুম। যেইভাবে প্রচারণা চালাচ্ছে, এইটাকে কি সাংবাদিকতার আর কোন জায়গায় বা কিভাবে আমি সংজ্ঞায়িত করব আমিও ঠিক বুঝতে পারছি না। কারণ হুম। আমিও মিডিয়া ফেস করি বা মিডিয়ার সাথে কথা বলি, তাও অনেক বছর হয়ে গেছে প্রায়। টেলিভিশন, জাতীয় প্রচার মাধ্যম, আপনাদের যে খুব পপুলার প্রচার মাধ্যম ফেস দ্য পিপল, আরো অনেকগুলোতে আমি কথা বলি। কিন্তু আমি ঠিক অবাক হয়ে যেতাম যে এই রকম ভাবে বক্তব্য কিভাবে দেওয়া হয়। আর আরেকটা জিনিস সম্পর্কে, একটা প্রতিবেশী রাষ্ট্র সম্পর্কে যখন আমি কোনো রিপোর্ট করব বা আমি যখন কোনো ভিডিও দিব, তখন কিন্তু আমার একটা সেন্স অফ রেসপন্সিবিলিটি কাজ করতে হবে। আমি সেই জায়গাটার যথেষ্ট খামতি দেখেছি ভারতের কয়েকটা মিডিয়ার ক্ষেত্রে। যেমন আমি এইখানে যে আপনি যে বিষয়টা নিয়ে কথা বললেন, সেই ভিডিওটা কিন্তু আমার কাছে এসছে, এবং হুম। আমি বিভিন্ন জায়গায় এটা শেয়ারও করেছি, পাঠিয়েছি, সম্ভবত আপনাকেও পাঠিয়েছি। আমাকেও আমার পাঠিয়েছেন, হ্যাঁ। জি জি, আমার খুব অবাক লাগলো, আমি গভীর রাতে এটা আমার কাছে এসেছে। তো যাই হোক, আমি অনেক রাত্র পর্যন্ত দেখে এগুলো সার্চ করি। তা আমি দেখলাম যে ভদ্রলোক কথা বলছেন, উনি বোধহয় সাবেক মিলিটারি অফিসার, রিটায়ার্ড, এবং উনি নিজেকে দাবি করছেন যে উনি জাতীয় আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক, ইত্যাদি ইত্যাদি। উনি যেভাবে কথা বলছিলেন, আমি নিশ্চিত তার হুম। যে বাংলার উচ্চারণ, এতে আমি নিশ্চিত যে উনি বাংলা ভালো জানেন না। উনি বাঙালি নন, এই ব্যাপারে আমি একদমই নিশ্চিত, কারণ উনি ওয়াকারুজ্জামানকে বলতেছিলেন অকরুজ্জামান, অকরুজ্জামান। এই ধরনের ওয়াকারুজ্জামান শব্দের ওয়াকরুজ্জামান উচ্চারণ করে, যেমন বিহার বা অন্য হিন্দি ভাষী মানুষরা করে। আমরা যেমন হিন্দি কথা বলতে গেলে আমাদের ভুল হয়, তারাও যত চেষ্টা করুক, উর্দু এবং হিন্দি ভাষীরা বাংলায় বললে, কথা বললে, বাংলা উচ্চারণ আমাদের মতো হবে না। তা আমি শিওর যে উনি বাঙালি নন। হি ওয়াজ হায়ার্ড টু হুম। এক্স্যাক্টলি টু মেক দিস সর্ট অফ কমেন্টস। তো আমার প্রশ্ন হলো যে ওয়াকারুজ্জামান, জেনারেল ওয়াকারুজ্জামান ঢাকা বিমানবন্দরে, অর্থাৎ শাহজালাল বিমানবন্দরে নামতে পারেননি। উনি তেজগাঁ বিমানবন্দরে নেমেছেন এসে ফর সিকিউরিটি রিজন। আমার এটা হুম। মাথায় আসতো না। কারণ এখন মিডিয়া এত স্পষ্ট এবং এতটাই স্পর্শকাতর এবং হুম। এতটাই প্রম্পট যে একটা গাছের শুকনো পাতাও যদি কোথাও হুম। ঝরে পড়ে যায়, সেটাও কিন্তু ইচ্ছা করলে কেউ এটা ট্যাগ করতে পারে। তো সে হুম। বাংলাদেশের সেনাবাহিনী প্রধান বিদেশ সফরে গিয়েছেন, এবং সেখানে এসে উনি জানতে পারলেন যে বাংলাদেশের আকাশে আসার আগে উনি জানতে পারলেন যে উনার নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, এবং দুটো রাজনৈতিক দল বা ধরেন সংগঠনের নাম উল্লেখ করা হয়েছে, যে এই দুটো রাজনৈতিক সংগঠনের কারণে আমাদের সেনাবাহিনী প্রধানের নিরাপত্তা বিঘ্নিত হয়ে যাচ্ছে। এই ভেবে তিনি তেজগাঁ বিমানবন্দরে এসে নেমেছেন। এই ধরনের নিউজ আমরা শুনিনি। তেজগাঁ বিমানবন্দরটা আমার বাসা থেকে হাঁটার রাস্তা। এটাতে কোনো ভেহিকেল না ইউজ করে, কোনো ভেহিকেল ইউজ না করে আমি হাঁটলেও এখানে গিয়ে পৌঁছতে পারি। আমি আমার রেসিডেন্সিয়াল লোকেশনটা বললাম আর কি। তো সুতরাং এই ধরনের, যে উনি যদি নিরাপত্তা বিশ্লেষক হন, উনি একজন সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা ছিলেন, তো উনি এই ধরনের একটা ভিডিও দেওয়া বা এই ধরনের একটি সাক্ষাৎকারই বলবো, দেওয়ার আগে ওনাকে কিন্তু 100 বার ভাবা উচিত ছিল ওনার ব্যক্তি ইমেজের জন্য এটা কতটা ক্ষতিকর, এবং উনি যে দেশ থেকে এটা বলছেন সেই দেশের প্রচার বিভাগ বা সেই দেশের সংবাদ মাধ্যমকে কতটা ক্ষতিগ্রস্ত করবে, এই বিষয়টা কিন্তু ওনার জানার দরকার ছিল। প্রভাত ভাই, আমি একটু ইন্টারাপ্ট করবো? না না, শিওর শিওর, ইন্টারাপ্ট না, আমি আপনার কাছ থেকে জ্ঞান নিব, বলেন। না, 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 সরি, আপনার উইথ ইউর কাইন্ড পারমিশন। অ্যাকচুয়ালি সত্যি কথা কি, আমার ওনার কথাগুলো শোনার পরে মনে হচ্ছিল দিস ম্যান ক্যান নেভার বি এ মিলিটারি পার্সন। কারণ সাধারণত একটা মিলিটারি পার্সন হতে গেলে আহ, এতটা মানে কি বলা যায় যে এই ধরনের কথাবার্তা বলা পুরোটাই অলীক এবং পুরোটাই মিথ্যা বানোয়াট। এটা এবং আপনার এবং আমি আজকে একটা বাংলাদেশ। কথা বলেই ফেলি,
আমি আজকে রেজাউল করিম ভাই, আমি একটা কথা বলে ফেলি, উনি একটি টুপি মাথায় দিয়ে এগুলি এসেছেন। এগুলি মানে অর্গানাইজড। আপনি দেখেন একটা হ্যাঁ, টেলিভিশন উনি চ্যানেলে কিন্তু একটি তাকে টুপি। এনেছে, একটা ওই চ্যানেলের মানে উপস্থাপিকা দেখছেন আপনি, আজকে আপনাদের জন্য হিট নিউজ আছে, আজকে আপনাদের জন্য গরম খবর আছে, এই গরম খবরটা বলবেন যে আর কেউ নয় উমক বলবেন, উমক বলুন কি হয়েছে। মানে তার আচ্ছা, মানে আমি কি গরম খবর, এটা উপস্থাপিকা আগে থেকে জানতেন এবং এটা দিয়ে বলার জন্য তাকেও রেডি রেখেছেন। হাউ ফান, হাউ লাইক তারা দে আর দে মেকিং এ ফান অফ বাংলাদেশ। আমি কি এখন শুরু করব আবার? প্লিজ প্লিজ হ্যাঁ, প্লিজ ভাই, প্লিজ হ্যাঁ, প্লিজ। তো আমি যেটা বলছি যে এইখানে যিনি, উনি একটি টুপি মাথায় দিয়ে এসেছেন। আমি ওনার ছবিতে দেখলাম উনি একটা টুপি, এই টুপি পরে আরএসএস এর লোকরা, আমি স্পষ্ট করে বলে দিলাম, যারা এক্স্যাক্টলি, আরএসএস রাইট সঙ্গর রাইট। সাথে জড়িত তারা এই টুপিটা পরেন। আমি খুব ভালো করে খেয়াল করেছি। এখন আসুন, আমি যদি এখন কাশ্মীর সম্পর্কে বলতে থাকি, কাশ্মীরের 370 আর্টিকেল, যে আপনার বাতিল রিভোকেশন করা অফ দ্য 370 আর্টিকেল, যেটা যেটা গ্যারান্টি ক্লজ ছিল কাশ্মীরের জন্য, আলাদা স্টেটাস ছিল কাশ্মীরের জন্য, কাশ্মীরে আলাদা ফ্ল্যাগ থাকবে, আলাদা একটা কাশ্মীরের পরিচিতি আছে, কোনো কাশ্মীরি লোক বিয়ে করলো সে কাশ্মীরি হবে না, তার সন্তান, আরো অন্যান্য কাশ্মীরের ভূখণ্ডে ইন্ডিয়ার অন্যান্য অংশের লোক গিয়ে জায়গা জমি কিনতে পারবে না। দেয়ার ওয়াজ এ পার্টিকুলার স্টেটাস হুইচ ওয়াজ গ্যারান্টিড ইন 370 আর্টিকেল, সেটা তো বাতিল করে দিল। এবং সেটাতে কত সময়, আমরা কি কোনোদিন এইটা নিয়ে বাংলাদেশের কোনো চ্যানেলে এই সমালোচনা করে আমরা টকশো করেছি? কোনোদিন তো করিনি, আমার মনে পড়ে না। এবং সেখানে ফেডারেল কোর্টের যে চিফ জাস্টিস ছিলেন, জাস্টিস চন্দ্রচূড়, তিনিও তো এটার পক্ষই নিলেন। কাশ্মীরের এই যে কাশ্মীরকে যে 370 আর্টিকেলে একটা আলাদা স্টেটাসের গ্যারান্টি দেওয়া হয়েছিল ইন্ডিয়ান কনস্টিটিউশনে, রাইট। সেই সেটা দেওয়া হয়েছিল, সেটার প্রতিও তো ইন্ডিয়ান ফেডারেল কোর্ট আমার মনে হয় কোনো সম্মান প্রদর্শন করে নাই। আমি আবারও আরেকটা যদি বলি, যে আপনার বাবরি মসজিদ যে ভ্যান্ডালাইজড করা হয়েছিল, তাই না, বাবরি মসজিদের যে আপনি দেখলেন এই ডিস্ট্রাকশন অর ভ্যান্ডালাইজেশন বাবরি মস্ক যে হয়েছিল, সেটাও তো জাস্টিস চন্দ্রচূড় সেটার রায় দিয়েছিলেন। সেটা তো রায় তো বাবরি মসজিদের এই স্থাপনার পক্ষে যায়নি। তো সুতরাং এইগুলো নিয়ে কিন্তু বাংলাদেশের 18 কোটির একটা দেশ, দেশটা জিওগ্রাফিক্যালি অনেক ছোট, কিন্তু ডেমোগ্রাফিক্যালি তো বাংলাদেশ অনেক বড়। 18 কোটি দেশে, 18 কোটি মানুষের কয়টা দেশ আছে পৃথিবীতে বলেন? আছে, অত বেশি না। কিন্তু 18 কোটি মানুষের একটি দেশে আমরা কি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারতাম না, টকশো করতে পারতাম না? এখন রাইট। আপনি দেখেন মণিপুরে, মণিপুরে কত কিছু হয়েছে। মণিপুরে আমরা ইংলিশ টকশো করেছি এইবার ফার্স্ট। আমি নিজেই বলেছি যে না, আমাদের কথা বলতে হবে, উই শুড স্পিক আউট অ্যাবাউট মণিপুর। কারণ ওনারা যখন এত আমাদেরকে নিয়ে এইসব কথা বলে, ওই যে দেখেন গরম খবর আছে, এই খবর আছে, এগুলো ইয়েলো জার্নালিজম না, তার চেয়েও বেশি খারাপ। এবং আমি বলবো এই ধরনের রিপোর্ট গুলা যে করে, এই ধরনের ভিডিও গুলা যে ছাড়ে, দিজ আর প্রভোকেটিভ, ডেফিনেটলি প্রভোকেটিভ। এটাকে জার্নালিজমে বলাই উচিত না। সুতরাং তারা কিছু ইয়ে পাওয়ার জন্য কি যেন বলে, ওই ভিডিও ছাড়লে যে লাইক না বা না অন্যান্য না, যে তারা শুধুমাত্র ওইটার জন্য না, আমার কাছে মনে হয় অন্য কোনো কিছুর সাপোর্ট পাচ্ছে তারা। একটা ডেলিভারেট, হ্যাঁ, তাদের একটা ডেলিভারেট চিন্তা ভাবনা আছে। এই যে কারণ দেখেন বাংলাদেশ, মণিপুরে, এই যে মণিপুরে কুকি এবং মাইথিদের মধ্যে কত ঝগড়াঝাটি হলো, যেটা আমরা ইংলিশে টক শো করেছি, এটা ইংরেজিতে করেছি এই জন্য, সো দ্যাট উই ক্যান কনভে আওয়ার মেসেজ টু দ্য পিপল অফ ইন্ডিয়া। আমরা তো এগুলো নিয়ে এত করি না, কিন্তু ভারত এত কনসার্ন যেহেতু ফিল করে। যেমন ধরুন, সাগর ভাই একটা কথা বলি, আপনার কোনো বিষয়ে যদি আমি অতি উৎসাহী হই, অতি উৎসাহ প্রকাশ করি, তাহলে কিন্তু একটা বিষয় মানতে হবে যে এইখানে কোনো আমার কোনো উদ্দেশ্য আছে। আপনার কোনো বিশেষ বিষয়ে যদি আমি বেশি আগ্রহ প্রকাশ করি, তাহলে বুঝতে হবে যে আমার এই ব্যাপারে আমার যে রুল বা আমার ভূমিকা নিয়ে আমার ভূমিকা প্রশ্নবিদ্ধ। তাহলে আমি আপনার বিষয় এত পার্টিকুলার কেন হতে যাব, তাই না? তো এই বিষয়গুলো কিন্তু জানা দরকার। আমি কয়েকটা বলেই ফেলি। যেমন এইখানে শুভাশিস আহ, ঘোষ মহোদয় বলেছেন যে উনি কারো নাম বলবেন না, আমি নাম বলি, আমার কোনো বাধা নেই। এখানে যেমন রিপাবলিক টিভির অর্ণব গোস্বামী, হুম, অসমী, ভালো লেখাপড়া জানা, বাবা আর্মি অফিসার ছিলেন, কর্নেলের ছেলে, যে একটা ভালো চ্যানেল, মানে রিপাবলিক টিভি চালায়, এর আগে অন্যান্য ভালো ভালো চ্যানেলে কাজ করেছে, গদি কিন্তু মিডিয়ার খুব উদ্ভাবক। প্রভোকেটিভ ওয়েতে কথা বলে, খুব প্রভোকেটিভ ওয়েতে কথা বলে। এবং সবচেয়ে বড় কথা, প্রশ্ন করেন ঠিকই,
কিন্তু উনি আপনাকে প্রশ্ন করলেন, আপনি উত্তর অর্ধেক দিলেন, তারপরে আপনার কথা মুখ থেকে কেড়ে নেবে। ইট ইজ হাইলি প্রভোকেটিভ। এটাকে সাংবাদিকতা বলে মানে না, এটাকে বলে কারসিভ জার্নালিজম। এটাকে একটা বুলি টাইপের, এটা ভয় দেখানো। তো সুতরাং এটাকে আমি বলে বলবো ফ্যাসিজম ইন ভারত, জার্নালিজম। হ্যাঁ ফ্যাসিজম আমি একটা ফ্যাসিজম যেটাকে। এটা, দিস শুড নট বি দ্য স্টাইল অফ জার্নালিজম। এই যে অর্ণব যেটা করে, এটা দিস শুড নট বি দ্য স্টাইল অফ জার্নালিজম। আমি সরাসরি বলে ফেললাম তো অর্ণবের কথা, অর্ণব হুম। গোস্বামীর কথা, তো বাট অনেক সেই লেখাপড়া কিন্তু জানে। কন্টামিনেট করা শুরু করেছে ভারতীয় মিডিয়াকে। এরা এবং কিন্তু এত সবচেয়ে বড় কন্টামিনেশন কথা, ছিল। এইখানে বাংলাদেশে অনেক ইংরেজি জানা লোকজন আছে। যে অর্ণব গোস্বামী এমন কিছু কিছু লোককে এখানে লিঙ্ক দেয় যারা ইংরেজি জানে না ভালো মতো, বেছে বেছেই দেয়, যাতে তারা বিষয়টাকে ভালো করে প্লেস না করতে পারে, এবং Exactly. এই জায়গাটা, এই খামতির জায়গাটাকে সে কাজে লাগায়, ম্যানিপুলেট করে। দিস ইজ ভেরি ব্যাড। আমি একটা একটা করে কিন্তু বলছি, এগুলো ঠিক না। যেমন আবার উল্টাটাও আছে, যেমন আমি করণ থাপার আছেন, উনি কিছুদিন আগে রাসনা ইমামের সাক্ষাৎকার নিয়েছে, ব্যারিস্টার রাসনা ইমাম। ইট ইজ ওয়ান্ডারফুল, সম্ভবত আমি আপনাকে পাঠিয়েছিলাম। হুম, হুম, হুম। ইট ইজ ওয়ান্ডারফুল। কারণ এবং আপনার করণ থাপারের পিতা পিএন থাপার, জেনারেল পিএন থাপার সেনাবাহিনী প্রধান ছিলেন 1962 সালে, যখন চীনের হাতে ইন্ডিয়া বড় ধরনের পরাজয়, ভারতকে ভারত বড় ধরনের পরাজয়ের মুখোমুখি হয়। 7 দিনের যুদ্ধে ভারত তছনছ হয়ে গিয়েছিল, এটা ফ্যাক্ট। এবং সেইখানে উনি এত ভদ্রলোক ছিলেন, জেনারেল পিএন থাপার, উনি এন্টায়ার রেসপন্সিবিলিটি পরাজয়ের নিয়ে উনি পদত্যাগ করলেন, অথচ উনি দায়ী ছিলেন না, ডিফেন্স মিনিস্টার ছিলেন কৃষ্ণ মেনন। হুম, হ্যাঁ, কৃষ্ণ মেনন দায়ী হওয়ার কথা ছিল, হি ওয়াজ দ্য ডিফেন্স মিনিস্টার এনিওয়ে। তো সেই জায়গায় আমি যাচ্ছি না। আমাদের কিন্তু উই ক্যান ফাইন্ড সো মেনি লোফুলস অফ ইন্ডিয়ান গভর্নেন্স, ইন্ডিয়ান সোশ্যাল ফ্যাব্রিক্স, ইন্ডিয়ান জার্নালিজম। আমরা কিন্তু এই নিয়ে টকশো করি না, আলাদা কোনো চ্যানেল তৈরি করে আমরা প্রভোকেটিভ রিপোর্ট করি না, আমরা কিন্তু এগুলো করি না। আমরা মনে করি আমরা বাংলাদেশের মানুষের একটা সেন্টিমেন্ট কাজ করে, যে তুমি সুখে থাকো, আমাকে সুখে থাকতে দাও, ইউ লিভ হুম, ইন পিস অ্যান্ড লেট মি লিভ ইন পিস। এ হলো আমাদের নীতি। আমরা হুম, তো ভারতের সাথে বন্ধুত্ব চাই। হুম, যেমন ভারতের রাজনাথ সিং বলেছেন যে বাংলাদেশের সাথে আমরা সম্পর্ক উন্নয়ন করবো, আমি এটা সাধুবাদ জানাই। হুম, কিন্তু এই ধরনের যদি প্রপাগান্ডা অহর্নিশি চলে, এই ধরনের তিলকে যদি তাল করা হয়, বাংলাদেশের সেনাবাহিনীতে হয়েছে, তাও ঢাকা ক্যান্টনমেন্টে, যেটা বলা হলো, এটা আমি ক্যান্টনমেন্টের কাছে থাকি, আমি তেজগাঁও এয়ারপোর্টের কাছে আমার রেসিডেন্ট, আমার বাসা, আমি জানি না। আর ওই ভদ্রলোক নিরাপত্তা বিশ্লেষক, পরিচয় দিয়েছেন সামরিক বাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা, উনি জেনে গেলেন। এই হাস্যকর না এগুলো? আমি তো মনে করি ভদ্রলোক তার ওজনটা হারিয়েছেন এটা করে, হুম। এটা ওনার ঠিক হয়নি। এটা হলো উদ্দেশ্যমূলক ভাবে, ইচ্ছাকৃত ভাবে অর্গানাইজড কনস্পিরেসি, যেটাকে বলে অর্গানাইজড একটা কনস্পিরেসি, জিনিস যেটি তো বলতে খুবই হবে, ভয়ঙ্কর, আমরা যেটি খুবই ভয়ঙ্কর। আমরা স্বাধীনতা, এটা কিন্তু ভারতকে একটা জিনিস কনসার্নে রাখতে হবে। ভারত এবং পাকিস্তানের স্বাধীনতার মীমাংসা হয়েছে আলোচনার টেবিলে। হুম, The independence of India and Pakistan exactly was negotiated in the table of Lord Mountbatten and Sir Cyril Ratcliffe. Ratcliffe was the chairman of the Boundary Commission. আর আর আমাদের স্বাধীনতার ফয়সালা কোথায় হয়েছে? যুদ্ধের ময়দানে। আমাদের দেশের মানুষ আজ থেকে 54 বছর আগে ছেঁড়া কাপড় নিয়ে দৌড়াতে দৌড়াতে যুদ্ধের ময়দানে গিয়েছে। আমরা আমাদের স্বাধীনতা ডিসাইড করেছি ইন দ্য ব্যাটল ফিল্ড, নট ইন দ্য নেগোসিয়েটিং টেবল। সুতরাং বাংলাদেশের মানুষ যতই প্রপাগান্ডা চালানো হোক আমাদের বিরুদ্ধে, যতই প্রভোকেটিভ রিপোর্ট আমাদের বিরুদ্ধে তৈরি করা হোক, কিচ্ছু লাভ হবে না। বাংলাদেশের মানুষ একটা জায়গায় কিন্তু এক আছে, ইন রেসপেক্ট অফ সভারেন্টি, ইন রেসপেক্ট অফ ইন্ডিপেন্ডেন্স। Bangladesh, all people have got a tendency to be united promptly and to go to the action, to save the country, to defend the country, to save the security of the nation. এটা আমরা জানি। সুতরাং এইগুলো বলে আমার মনে হয় না যে এগুলো সঠিক। আমি আপনার চ্যানেলের মাধ্যমে, আপনার চ্যানেলটা অত্যন্ত জনপ্রিয় একটা চ্যানেল, আপনার এই অত্যন্ত জনপ্রিয় এবং ওয়াইডলি সার্কিউলেটেড একটা আপনার চ্যানেল ফেস দ্য পিপল। আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি ভারতবর্ষের সাংবাদিক যারা আছেন এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত, এবং ভারতের সরকারকেও বলবো যে এই বিষয়টার দিকে নজর দিতে। তা না হলে আমরাও কিন্তু ভারতের বিভিন্ন জায়গায় যে গোলমাল হচ্ছে, বিভিন্ন জায়গায় যেমন কাশ্মীরে হয়, যেমন আপনার সেভেন সিস্টার্সে হয়, এগুলো নিয়ে আমরাও কিন্তু উই উইল স্টার্ট টক শো। সেটা কিন্তু ভারতের জন্য আরামপ্রদ হবে না। হ্যাঁ, এটা ভারতের জন্য ইট উইল বি ম্যাটার অফ ইরিটেশন ফর ইন্ডিয়া। এটা কিন্তু
বুঝতে হবে ভারতকে। ধন্যবাদ। ভেরি লাউড এন্ড ক্লিয়ার। এবং আমি মনে করি আপনাকে অনেক ধন্যবাদ, যে কথাটা এ পর্যন্ত কোনো সাংবাদিক বলতে পারেনি, বাংলাদেশের কোনো মিডিয়া বলতে পারেনি। কারণ মিডিয়ার প্রোপাগান্ডার বিরুদ্ধে জবাব দেওয়া উচিত মিডিয়াকে। সেই মিডিয়া বাংলাদেশে আজ পর্যন্ত এই কথা বলতে পারেনি। আমাদের বাংলাদেশের কালকে আওয়ামী লীগ আসবে, পরশুদিন জামাত ইসলামী আসবে, এরপর দিন বিএনপি আসবে ক্ষমতা, ডাজন্ট ম্যাটার, উইল ডিসাইড দ্যাট, বাংলাদেশি পিপল উইল ডিসাইড যে কে আসবে ক্ষমতা, কে আসবে না। ভারতীয় মিডিয়া যা শুরু করেছে, এটি যদি আমরা পাল্টা জবাব দেই, আমরা যদি কাউন্টার দেওয়া শুরু করি, it will be not Extremely disappointing. Extremely disappointing. right. We cannot ভারত, expect this sort of behavior or sentiment from India, a neighboring country. রাইট, বাট এট দ্য সেম টাইম আমরা স্যালিউট করি, স্যালিউট জানাই জনাব শুভাশিস ঘোষের মতো যারা যারা জার্নালিস্টরা রয়েছেন, তারা কিন্তু এগুলির ব্যাপারে সচেতন এবং তারা কিন্তু সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করে। তাদের প্রতি আমাদের অনেক অনেক শ্রদ্ধা আছে। এরকম অনেক জার্নালিস্ট কলকাতা থেকে আমার সাথে যুক্ত হয়েছে এর আগেও, যারা তাদেরকে পছন্দ করে না। কিন্তু জনাব শুভাশিস ঘোষ দাদাদের বা ওনাদের মতো জার্নালিস্টদের কথা কিন্তু খুব বেশি ওদের মতো খুব বেশি, কি বলবো এটাকে, অনেক মানুষ দেখে সেরকম না। কারণ ওই যে সত্য কথা মানুষ শুনতে চায় না। এই একই রোগে কলকাতার মানুষকেও ধরেছে, ভারতীয় মানুষরা কিন্তু একই রোগে ভুগছে। সুতরাং ভালো কথাগুলি শুনতে এবং সত্য কথাগুলিকে শুনতে এবং ওইসব প্রপাগান্ডাকে শেয়ার করবার আগে অবশ্যই যাচাই করবেন প্রিয় দর্শক, যাচাই করবেন। আমাদের মিডিয়া বলুন বা বাংলাদেশের নির্ভরশীল মিডিয়াগুলোর মধ্যে যাচাই করে এরপরে আপনারা শেয়ার করবেন এবং ছড়াবেন। আর লাস্ট আরেকটা কথা একটু শুনতে চাই অধ্যাপক ফরহাদ হোসেন, আমি আপনার কাছ থেকে শুনতে চাই, এরপর রিটা রহমান বলুন। শুভাশিস ঘোষ এক জায়গায় শেষের দিকে উনি একটা মন্তব্য করেছেন যে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে, বাংলাদেশের দায়িত্বকে ছেড়ে দিয়েছে মোদির উপরে। এটা একটু মিস ইন্টারপ্রিটেশন হয়ে গেছে কিনা, কারণ এটা নিয়ে আবার কথাবার্তা হতে পারে পরে। Very good question. Very good question. আমি একটা কথা বলি। Donald Trump is a man having a very unpredictable character. সুতরাং নরেন্দ্র মোদী কে যখন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যখন এই কথাটা বলেছেন, আমি মনে করি নরেন্দ্র মোদীর ইমেজের জন্য এটা দারুণ ক্ষতি হয়েছে। এবং আমি দেখেছি যে ভারতের প্রধানমন্ত্রীর মুখটা একেবারে উনি খুব বিব্রত বোধ করেছেন। কারণ আমার দেশের একটা দেশের দায়িত্ব যদি আরেকটা দেশের প্রধানমন্ত্রীকে এক্সটেম্পল একটা মিটিং এর মধ্যে এইভাবে দেওয়া হয়, তাইলে ওই নরেন্দ্র মোদী অত্যন্ত এক্সপেরিয়েন্স পলিটিশিয়ান এবং তাকে এটা বিব্রত করেছে। আমি তো মনে করি বিব্রত করেছে এবং মিটিংটা আনসাকসেসফুল ছিল। India exactly could not get any particular exactly benefit from this meeting at all. বরং নরেন্দ্র মোদীর রাজনৈতিক ইমেজের জন্য আমি যেটা মনে করি বড় ধরনের ক্ষতি হয়েছে। আর কারণ নরেন্দ্র মোদী ইজ নবডি টু টেক দ্য ডিসিশন অ্যাবাউট বাংলাদেশ, অ্যাবাউট হোয়াট ইট হ্যাপেনিং। এটা নরেন্দ্র মোদীর কাজ না। আপনি যেটা বলেছেন চমৎকার কথা, যে ইট ইজ আওয়ার কনসার্ন অ্যাবাউট আওয়ার কান্ট্রি টু টেক আওয়ার ডিসিশন। এখানে বাইরের কোনো দেশ এখানে আসবে কেন? আমরা বাংলাদেশকে তো ভারত সবসময় একটা জিনিস করতে, আমি শেষ করবো এখানে অল্পতে বলে। এটাকে মিন করেছে কিনা ডোনাল্ড ট্রাম্প, কি বাংলাদেশের দায়িত্ব তাকে দিয়েছে, ওই কথাটা কি এটা মিন করে নাকি? কারণ ওটা নিয়ে তো অনেক বিতর্ক হয়েছে। আমরা যতটুকু জানি ওই সময় বাংলাদেশ বিষয়ে মন্তব্য করবার জন্য দেয়া হয়েছিল, টার্নটা দেয়া হয়েছিল। ওইটা কেন বললেন যে বাংলাদেশের বিষয়টা আমার বন্ধু নরেন্দ্র মোদী দেখবেন? কেন বললেন এটা? এটা তো নরেন্দ্র মোদী সাহেবকে বিব্রত করেছে মারাত্মকভাবে। আর আরেকটা জিনিস, এই ধরনের করলে তো ক্ষতি। কারণ এই যে কথাটা বললো, ইনফ্যাক্ট ভারতের কোনো প্রতিবেশী রাষ্ট্রের সাথে ভারতের কোনো ভালো সম্পর্ক নাই, নাই ভুটানের সাথে, নাই নেপালের সাথে, নাই শ্রীলঙ্কার সাথে, নাই আপনার মালদ্বীপের সাথে। এখন বাংলাদেশ নিয়ে এই ধরনের টানা হেসড়া চললে আমরা তো কতক্ষণ এই অ্যামিয়েবল রিলেশন কন্টিনিউ করতে পারবো? যখন একটা দেশের যখন তার প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্রের সাথে যখন তার সম্পর্ক প্রশ্নবিদ্ধ হয়ে যায়, খারাপ হয়ে যায়, তখন মানুষ বলবে না যে সকল দেশের সঙ্গে, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে কেন? এখন প্রতিবেশী সবগুলো রাষ্ট্র যাদের সম্পর্ক ভারতের সাথে সাউন্ড না, তারা যদি আলাদা একটা অর্গানাইজেশন করে, সেটা কি ভারতের জন্য ভালো হবে? সুতরাং নরেন্দ্র মোদীকে যেটা বলেছেন, আমি মনে করি নরেন্দ্র মোদীর ইমেজের জন্য এটা দারুণ ক্ষতি হয়েছে, এটা আমার ধারণা।